রাত তখন প্রায় 9টা। আকাশ জোড়া ঘন মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূর আকাশে। ট্রেনটা ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে স্টেশনে এসে দাঁড়ালো। স্টেশনটায় যেন নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। দু একটা কেরোসিন ল্যাম্প টিমটিম করছে। ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের ঘেউ ঘেউ, আর বাতাসে শুকনো পাতার মর্মর আওয়াজ, এই সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। ট্রেনের কামরা থেকে ধীরে ধীরে নামলো 4 জন যুবক, রঞ্জিত, জয়, বিক্রম আর সুজিত। প্রত্যেকের কাঁধেই ব্যাগ আর মুখে পুজোর ছুটির আনন্দ। এই তো নামলাম শেষমেশ। ধূপগুড়ি স্টেশনটা চমৎকার, তাই না? শহরে ধোঁয়া নেই, কোলাহল নেই। হ্যাঁ রে রঞ্জিত, তোর পিসির বাড়িতে যে এত পথ পাড়ি দিতে হবে বুঝতেই পারিনি। তবে মজাই লাগছে রে। সবে তো মজা শুরু হলো রে। চল সামনে গিয়ে গরুর গাড়িতে চাপতে হবে। বাহ, স্টেশন তো রাতে একেবারে অন্যরকম লাগছে রে। ট্রেনটা আবার হুইসেল বাজিয়ে ছেড়ে গেল স্টেশন। ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায়। ট্রেনের আলো দূরে মিলিয়ে যায়। তারা স্টেশন থেকে একটু দূরে এগিয়ে পায়ে হেঁটে রওনা দেয়। চারপাশে আর কোনো লোক নেই। ওই দেখ, সামনে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। একটু দূরেই চোখে পড়ে একটা গরুর গাড়ি, মাটির পথের পাশে দাঁড়িয়ে। ছাউনি দেওয়া কাঠের গাড়ি, দুটো গরু মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে বসে আছে একজন গরুর গাড়িওয়ালা, ধুতি পরা, মাথায় গামছা বাঁধা। আর গাড়িতে রাখা আছে একটা লণ্ঠন, টিম টিম করে জ্বলছে। ও দাদা, যাবেন নাকি? আগে কোথায় যাবেন দাদা বাবুরা? আমরা মোহনপুরের তালুকদার বাড়িতে যাব। সেখানে আমার পিসিমা থাকেন। দাদা, যাবেন আপনি? তাই নাকি? আগে আমি চিনি তো। চলুন চলুন বাবুরা, এখনই রওনা দিলে 10টার মধ্যে পৌঁছে যাবেন তালুকদার বাড়ি। ছেলেরা একে একে গরুর গাড়িতে উঠে বসে। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে কাদা পথ ধরে। চারপাশে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু গরুর পায়ের ছপছপ শব্দ, গলার ঘণ্টার ধ্বনি, আর রাস্তার পাশ দিয়ে জঙ্গল থেকে ঝিঝি পোকার এক টানা ডাক, আর দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক। তখনও আকাশটায় বিদ্যুতের ঝলকানি মারছে মাঝে মাঝে। শহরের কোলাহল ছেড়ে আসে এই রাতে যেন এক অন্য জগতে প্রবেশ করল রঞ্জিত আর তার বন্ধুরা। চারপাশে গাছপালা মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন গোপন কিছু লুকিয়ে রেখেছে। আর কত দূর রে রঞ্জিত? তুই তো বলেছিলি তোর পিসির বাড়ির গ্রামটা নাকি খুব সুন্দর। রাতের বেলা তেমন একটা বোঝা যাচ্ছে না, তারপরেও মনে হচ্ছে সত্যিই প্রকৃতিটা সুন্দর। আর বেশি না রে, আর আধ ঘন্টার মতন। পিসির বাড়িটা আসলে গ্রামের একেবারে শেষ প্রান্তে। বাড়িটা নাকি আমার দাদুর ছিল। পিসি বিয়ে থা কিছুই করেনি। দাদু ওই বাড়িটা পিসিকেই দিয়েছে। দাদু মারা যাওয়ার পর থেকে বাবা শহরে আমাদের নিয়ে সেটেল হন, আর পিসি দাদুর বাড়ি দেখাশোনা করেন আর থাকেন। খোলা প্রকৃতি, চারিদিকে গাছপালা, একপাশে ছোট্ট নদীও আছে। ছোটবেলা একবার বাবার সঙ্গে গিয়েছিল, তখন থেকে ইচ্ছে ছিল আবার যাব। আর সেই জন্যই পুজোর ছুটিতে এত জেদ করে আসলি, তাই না? হ্যাঁ রে, বাবা তো আসতেই দিতে চাইছিল না, বলছিল শহরের বাইরে কোথায় যাবি। পরে মাকে বলে রাজি করিয়ে ছাড়লাম। আমি মাকে বললুম সবাই মিলে গেলে ভালোই লাগবে। হ্যাঁ, পরিবেশটার কথা শুনে ভালোই লাগছে, কিন্তু রাতটা আজকে একটু অস্বাভাবিক ঠেকছে না রে। দেখ না, আকাশে কালো মেঘ ঢাকা, বারবার কেমন যেন বিদ্যুৎ চমকাচ্ছে।
হঠাৎই আকাশ কেঁপে উঠল বিদ্যুতের চমকে। তারপরেই শুরু হলো তীব্র ঝড়। বাতাস এমন বেগে বইতে লাগলো যেন চারপাশের গাছপালা দুমড়ে মুচড়ে পড়ছে। গরুর গাড়ির ছাউনি বাতাসে কাঁপছে, আর গরুগুলো একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ছে, যেন কেউ তাদের পা আটকে ধরেছে। এই রে, এ কি শুরু হলো? এত জোরে ঝড়! এখন কি হবে রে? বৃষ্টি তো মাথার উপর শুরু হয়ে গেছে, আর গরুরাও যেন ঠিক মতো হাঁটছে না। বাবুরা, আর যাইতে পারুম না, সামনে গাছ পড়ে গেছে তো, এইখান থেকে হাঁটতে হইব। এই ঝড় বৃষ্টি আর অন্ধকারে হাঁটতে বলছে, মাথা খারাপ। আর উপায় নেই, ওইদিকে একটা কুঁড়ে ঘর চোখে পড়ছে, দেখি আশ্রয় নেওয়া যায় কিনা। হ্যাঁ রে, সেটাই ভালো হবে। চল, ওখানেই আশ্রয় নিই। এর মধ্যে গাড়িতে বসে থাকলে তো ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে রে। তারা চার বন্ধু নেমে পড়ল গরুর গাড়ি থেকে। কাদার মধ্যে পা ডুবিয়ে হেঁটে গেল সেই ছোট কুঁড়ে ঘরটির দিকে। জানালাগুলো বন্ধ, দরজাটা সামান্য খোলা, কিন্তু ভেতরটা অন্ধকার। তারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঝড়ে পেছনের গাছগুলো দুলছে, যেন কারা ফিসফিস করে ডাকছে। বিদ্যুৎ চমকালো, আর এক মুহূর্তের জন্য দেখা গেল কুঁড়ে ঘরের মধ্যে এক বৃদ্ধা বসে আছে। রঞ্জিত দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ল। কেউ আছেন? আমরা একটু আশ্রয় চাই। কে কে ওখানে? এই রাত দুপুরে কে? দয়া করে এদিকে আসুন না, আমরা এই ঝড় বৃষ্টিতে আটকা পড়েছি, একটু আশ্রয় দিন না। ভেতর থেকে ধীরে ধীরে সামান্য খোলা দরজাটা হাত দিয়ে কড়কড় করে টান দিয়ে খোলে সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধা। মুখটা কাঁপছে মৃদু আলোয়, চুলগুলো সব পাক ধরা, চোখে যেন অদ্ভুত এক নিঃশব্দ আতিথেয়তা। তাই এসো, তবে বলছি আমার ঘরে কিন্তু বেশি কিছু খাওয়ার দাওয়ার নেই, আর তেমন আলো নেই। শুধু একটা শুকনো কাঠের চৌকিতে আমার ঠাঁই। তাতেই চলবে বুড়িমা, এই বৃষ্টির রাতে শুধু মাথা গোঁজার মতো ঠাঁই হলেই চলবে। দরজাটার সামনে থেকে বৃদ্ধা সরে গেলেন। ছেলেরা ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল, আর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে এক কোণে রাখা ছোট্ট একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছে। তা তোমরা কোথায় যাবে এই বাতলা রাতে? আমরা পুরনো তালুকদার বাড়ি যাচ্ছি, আমার বন্ধুর পিসির বাড়ি। তখন রানু বুড়ি রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন, কি বললে তুমি? তালুকদার বাড়ি? তা তুমি কি সেই বাড়ির লোক নাকি? হ্যাঁ, আমার বাবা বিশ্বনাথ তালুকদার, আমি তার ছেলে রঞ্জিত। এই কথা শুনে রানু বুড়ির চোখ বড় হয়ে ওঠে, গলা ভারী হয়। বিশ্বনাথের ছেলে? সে কি? সে তো হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে এলো, যেন কারো অদৃশ্য হাত তাদের বুকের ওপর চেপে বসেছে। ঘরের কোণে রাখা লণ্ঠনের আগুনটা ধপ করে নিভে গেল। অন্ধকারের ভেতর কেবল জানালার কড়কড় শব্দ আর বাইরে তাণ্ডব চালানো ঝড়ের গর্জন শোনা যাচ্ছিল। ঘরের বাতাসটা কেমন যেন একটা পাল্টে গেল না? আমার কেমন জানি বাতাসটা খুব ভারী ভারী লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বুড়িটা কেন এমনভাবে তাকাচ্ছে আমাদের দিকে? ওনার চোখগুলো দেখে মনে হচ্ছে
উনি আমার আপনজন। হঠাৎ তার মুখ বিকৃত হতে শুরু করে, চোখ রক্তবর্ণ, মুখের চামড়া যেন কালচে, কণ্ঠস্বর বদলে যায়। চোখ দুটো গর্তের ভেতর ঢুকে যাওয়া, চামড়াগুলো শরীরের সঙ্গে লেগে আছে, মনে হয় অনাহারে কঙ্কালসার হয়ে গেছে। দাঁতগুলো মুখে চোয়াল থেকে বেরিয়ে এসেছে। তুই বিশ্বনাথ তালুকদারের ছেলে, তুই তোর বাবার ঋণের দাম দিবি আজ। তোর ভাগ্যই তোকে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি কোন ঋণের কথা বলছো? আর আর তুমি কে? আমি কে? আমাকে চিনতে পারছিস না? আমি রানু পিসিরে হতভাগা। কিন্তু এই পিসির হাত আজ আর তোকে আশীর্বাদ করবে না রে। এই হাত আজ তোকে মেরে প্রতিশোধ নেবে, ঋণের দাম চুকাবে রে। তোর বাপের ঋণের দাম চুকাবে। পালা রে, পালা। এটা মানুষ না, অন্য কিছু। এখান থেকে বেরিয়ে না গেলে আমরা বাঁচবো না। রঞ্জিত, তুইও পালা। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? এ বুড়িটা মিথ্যে কথা বলছে, এ তোর পিসি নয়। তুই পালা, পালা। ও একটা পেতনি রঞ্জিত, ও একটা পেতনি। টল পালাই, এই পেডনিটা আমাদের ছেড়ে দেবে না। বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে, টল। কথা শেষ করেই জয়, বিক্রম, রঞ্জিত আর সুজিত দরজার দিকে ছুটে যায়। বাইরে তখন প্রচন্ড ঝড়, দমকা হাওয়া গাছের ডাল ছিঁড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বিদ্যুতের ঝলকানি প্রতি কয়েক সেকেন্ডে অন্ধকার ছেড়ে দিচ্ছে। তিনজন ঝড় বৃষ্টির ভেতর দরজা ঠেলে বাইরে ছুটে যায়। কাদায় পিছলে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তাদের হাঁপ ধরা ভয় ভরা নিঃশ্বাস বাতাসে মিলিয়ে যায়, আর রঞ্জিত ঘরে আটকা পড়ে যায়। আর তার সামনে তখন দরজা নিজে থেকে ধপ করে বন্ধ হয়ে গেল। গোঙানি আর কাঠের কড়কড় শব্দে ঘরটা কেঁপে কেঁপে উঠছে। এই রঞ্জিত তো বের হতেই পারলো না। আমরা যদি ওকে নিতে যাই, আমাদেরও তো ওই পেতনিটা খেয়ে ফেলবে। মনে হয় ওকে গিলেই খাচ্ছে পেডনিটা। রঞ্জিতকে হয়তো আর কোনোদিন ফেরত পাবো না। ঘরের ভেতর রানু বুড়ির শুকনো ঠান্ডা হাসি প্রতিধ্বনিত হয়। তুই কোথায় পালাতে চাস রে? ওরা পালাতে পেরেছে, কিন্তু তুই তো পারবি না। আজ তোকে মেরে তোর বাবাকে বুঝিয়ে দেব যে একটা নিঃসন্তান মানুষ কতটা অসহায় হয়। আমি কত আশা নিয়ে তোর বাবাকে মানুষ করেছিলুম, আর তার প্রতিদানে আমাকে কি দিয়েছে জানিস? পিসি, আমি তো কিছু করিনি। আমি তো শুধু তোমাকে দেখতে, তোমার খোঁজ নিতে এসেছিল। হ্যাঁ, আমাকে দেখতে এসেছিলি তাই না? তাহলে এত বছর কোথায় ছিলি? তোরা কেউ আসিসনি, কেউ না। আমি শুকিয়ে মরেছি, না খেয়ে, একা। আমার দিকে ফিরেও তাকাসনি কেউ। পিসি, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমার বাবা তোমার সঙ্গে কি করেছিল, আর কোন ঋণের কথা বলছো তুমি? আমাকে একটু বুঝিয়ে বলো। তুই শুনতে চাস তোর বাবা কি করেছিল? শোন তাহলে। ছোটবেলায় আমাদের মা মারা গেছে। তখন তোর বাবা খুবই ছোট, এই 1-1.5 বছর বয়স হবে। আর আমার বয়স তখন 10 বছর। আমি তোর বাবাকে
কোলে তুলে নিই, ওকে আমি কোলে পিঠে করে বড় করি। বড় হয়ে একদিন তোর বাবা শহরে গেল ব্যবসা করতে। আমি আর বিয়ে থা করিনি। এই সংসার আর তোর বাবা, এসব নিয়ে আমার জীবন ছিল। একদিন তোর বাবা শহর থেকে ফিরে আসে। তখন সন্ধ্যা গড়িয়ে রাত প্রায় 8টা বাজে। ঘরের ভেতর বিদ্যুতের চমকানো আলো জানালার ফাঁক গলে এসে পড়ছে মেঝেতে। রানু খাটের সামনে দাঁড়িয়ে, চোখে হালকা ক্লান্তি আর গাম্ভীর্য। তার সামনে দাঁড়িয়ে আছে বিশ্বনাথ তালুকদার, সদ্য শহর থেকে ফেরা, মুখে ব্যবসার তাগিদ, চোখে শহুরে তেজ। দিদি, আমি আজ তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। বল না ভাই, কি হয়েছে? তুমি তো জানো আমি শহরে ব্যবসা শুরু করেছি। এখন আমার ব্যবসাটা আরো বড় করতে হবে, অনেক টাকার দরকার। প্রমোটারকে দিলে এই জমির ভালো দাম পাবো আমি। তুই যদি কষ্ট করে আমাদের বাড়ির সাইডের পাশে একটা কুঁড়ে ঘরে থাকো কিছুদিন, আমি ব্যবসাটা তুলে তোমাকে এখানে একটা বিল্ডিং করে দেব। না রে ভাই, তা আমি কিছুতে পারবো না। এ বাড়ি আমার মা বাবার স্মৃতি। তুই কেমন করে কথা বললি ভাই? দিদি, এত কথা বলো না, এটা আমার দরকারের সময়। শুধু তোমার বাবা মার স্মৃতি নয়, আমারও বাবা মার এই বাড়িটা। আমি তোকে মানুষ করেছি ভাই। আমি আমি বিয়ে থা করিনি, আমার সন্তান হয়নি। তোকে আমি নিজের ছেলের মতো দেখেছি। আর আর আজ তুই আমার সঙ্গে এইরকম করে কথা বলছিস? কিসের ভাই? তুমি আমাকে কখনোই সন্তানের মতো মানুষ করনি। তুমি শুধু নিজের স্বার্থে আমাকে মানুষ করেছো। যদি আমার মায়ের মতো হতে, তাহলে এই বাড়িটা আমাকে দিয়ে দিতে তুমি। বাইরে তখন হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল, যেন স্বর্গও এই ভাই বোনের তিক্ত কথোপকথন শুনে ব্যথিত হলো। মুহূর্তের মধ্যে ঝড়ঝড় করে বৃষ্টি নেমে এলো, সঙ্গে শুরু হলো প্রবল ঝড়। জানালার পাল্লা ধাক্কা খেতে লাগলো, আর বজ্রপাতের গর্জনে কেঁপে উঠল সারা বাড়ি। রানুর মনে যে তীব্র কষ্টের ঝড় বইছিল, সেই ঝড়ের প্রতিধ্বনি যেন আকাশেও প্রতিফলিত হচ্ছিল। ছোটবেলা থেকে সবকিছু ত্যাগ করে সে ভাইকে মানুষ করেছে, খাওয়া পড়া যত্ন সব নিজের হাতে করেছে। অথচ আজ সেই ভাই তার সামনে দাঁড়িয়ে শীতল স্বরে বলছে, তুমি আমাকে কখনোই সন্তানের মতো মানুষ করনি। রানু যেন বিশ্বাসই করতে পারছিল না। একের পর এক বজ্রপাত বাইরে কাঁপিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল যেন আকাশও অভিমান করে গর্জে উঠছে তার সঙ্গে। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। আমি স্বার্থের জন্যই তো তোকে মানুষ করেছি। কিন্তু এ বাড়ি আমি কোনো প্রমোটারকে দেব না, কারণ এটা আমার মায়ের গড়া বাড়ি। মা তোকে আমার কাছে রেখে গিয়েছিল। মা বলেছিল, মা তুই ওর মা হোস, ওকে মানুষ করিস। আমি মায়ের কথা রেখেছি। তুই আজও আমাকে চিনলি না রে ভাই। আমার দুনিয়ায় তুই ছাড়া তো আর কেউ নেই। দিদি, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি ওইখানে কুঁড়ে ঘরে থাকো। আমি ব্যবসাটা বড় করে একটু সেরে উঠলে তোমাকে বিল্ডিং করে দেব। এরপর এই কলা বাগানের ধারে একটা কুঁড়ে ঘর তৈরি করে তোর বাবা আমাকে রেখে চলে গেল। আর ফিরেও এলো না, খবরও নিল না। আমার অসুস্থতার খবর শুনেও শহর থেকে এলো না। দিন কি দিন
আমি দুর্বল হতে লাগলুম। আমার খাওয়া জুটত না, চিকিৎসা হয়নি। শেষে আমি এখানেই একলা ধুকে ধুকে মারা গেলুম। আমার সৎকার পর্যন্ত করতে এলো না সে। হঠাৎ বিদ্যুতের ঝলকে আকাশটা ফেটে পড়ল। মুহূর্তের মধ্যে কানে এলো গর্জন, যেন অভিমানী আত্মার কান্না মাটির গভীরে গড়িয়ে যাচ্ছে। বাতাসে গাছের পাতা উল্টে উল্টে কাঁপছে, দূরে শিয়ালের ডাক মিলিয়ে যাচ্ছে বজ্রের শব্দে। তোর বাবা টাকার নেশায় মত্ত হয়ে আমাকে মেরে ফেলেছিল ধীরে ধীরে। তাই তাই আজ আমি তোর প্রাণ নেব রঞ্জিত, আমি তোর প্রাণ নেব, যেন তোর বাবা বুঝতে পারে নিঃসন্তান হয়ে থাকাটা কতটা কষ্টে। সে আমাকে কষ্ট দিয়ে মেরেছে, তাই তাই আমি তোর ওপর দিয়ে তার ঋণের দাম চুকাবো। পিসি, তুমি যা বলছো তাতে আমি সত্যিই কষ্ট পেলুম। বাবা তোমার সঙ্গে যা করেছে একদমই ঠিক করেনি। তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু আমি তো কিছু করিনি। আজ আমি অনেক আশা নিয়ে এসেছিলাম তোমাকে দেখবো বলে, কিন্তু এসে যে এমন অবস্থায় দেখতে হবে তা তা কল্পনাও করিনি। এই, তুই এই আবেগী কথা বলে আমাকে ফাঁকি দিতে পারবি না। আমি আমি এখন আর তোর বেশি নই। আমি এক মৃত আত্মা। আমি প্রতিশোধের জন্য ফিরে এসেছি। এই বলে রানু বুড়ির আত্মা আস্তে আস্তে এগিয়ে এলো রঞ্জিতের দিকে। তার পায়ের শব্দ নেই, কিন্তু শীতল বাতাস কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। দূরে শিয়ালের হাহাকার আর ঝিঁঝি পোকার ডাক থেমে গেছে হঠাৎ। ঠিক আছে পিসি, যদি আমাকে মেরে তোমার প্রতিশোধ নিতে চাও তবে নিও। এতে যদি তোমার আত্মা শান্তি পায় আমি তাতেই খুশি। আজ আমি অনেক ভালোবাসা নিয়ে এসেছিলাম তোমাকে দেখতে। আমাদের পারিবারিক অ্যালবামে তোমার ছবি দেখেছিলাম। বাবা আমাকে আসতে দিতে চেয়েছিল না, মাকে রাজি করিয়ে বন্ধুদের নিয়ে চলে এসেছি তোমাকে দেখার জন্য। আর এসে তোমায় এমন অবস্থায় দেখতে হবে এটা কল্পনাও করতে পারিনি। রঞ্জিতের কথা শুনে রানু বুড়ির হাত থেমে গেল। চোখের ভেতর অদ্ভুত এক নরম আলো জ্বলে উঠল, যেন বছরের পর বছর জমে থাকা অভিমান ভেঙে গিয়ে ভালোবাসার স্রোতে মিলিয়ে যাচ্ছে। না রে, তোকে আমি মারতে পারবো না, পারবো না। তোর বাবা আমার সঙ্গে যা করেছে তার শাস্তি তোর উপরে চাপিয়ে দিলে আমি অন্যায় করব না। তা আমি পারি না, তা আমি পারি না। তুই অনেক বড় হবি রে বাবা, আর প্রতিজ্ঞা কর যে এই সমাজে যেন আর কেউ এরকম অন্যায় না করতে পারে। সেটা তোরা দেখবি, হ্যাঁ হ্যাঁ, সেটা তোরা দেখবি। রানু বুড়ির আত্মা বুঝতে পেরেছে রঞ্জিত তাকে খুঁজে এসেছে শত্রুতায় নয়, ভালোবাসার টানে। সেই ভালোবাসায় তার জমাট বাঁধা অভিমান ভেঙে দিল। শোন বাবা, অন্যায় কাউকে ছেড়ে দেয় না। লোভ মানুষকে পরিচয় ভুলিয়ে দেয়, অন্ধ করে দেয়। কিন্তু জীবনে এমন লোভ করিস না রে, যা মানুষের সম্পর্ককে ছিন্ন করে দেয়। এই কথা বলে রানু বুড়ির আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশের কোণে বিদ্যুৎ চমকে জল জল করে উঠল, যেন অভিমানের শেষ ঝিলিক। জীবনে লোভ যত বড়ই হোক, তা যেন আপনজনের সম্পর্ক না ভাঙে। অন্যায় যত বছর আগেরই হোক,
তার ফল একদিন ফিরে আসে। ভালোবাসা আর ক্ষমাই পারে অভিমান ভাঙাতে। যে স্মৃতি ভালোবাসায় গড়া তা কখনো বিক্রি হয় না।